একদিন সব গল্প শেষ হয়, কিন্তু কিছু গল্প শেষ হয়েও থেকে যায় আমাদের হৃদয়ের খুব গহীনে। আজকের এই পর্ব দিয়ে আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করছি যার পর আর মাত্র 2টি পর্ব, তারপর শেষ হবে পদ্মমীরের এই অসাধারণ যাত্রা। কিন্তু বিশ্বাস করো, এই গল্প শেষ হলেও এর চরিত্রগুলো, এর ভালোবাসা, এর সংগ্রাম থেকে যাবে আমাদের স্মৃতির অ্যালবামে আজীবনের জন্য। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, স্বাগতম জানাই তোমাদের এই গল্পের ঘর রোকসানাস লাইফ ক্যানভাসে। আজ আমরা প্রবেশ করছি ইলমা বেহরোজের পদ্মমীর উপন্যাসের 27 ও 28তম পর্বে। চলো তবে জেনে নেই, ভালোবাসা কি সত্যি সব কিছুর জবাব দিতে পারে, নাকি কিছু প্রশ্ন রয়ে যায় চিরদিনের মতো অমীমাংসিত হয়ে। পর্ব 27। তার চোখে টলমল করে উঠল জল। আগে তবু ভুবন ছিল, এখন সে একেবারে একা হয়ে গেছে। সারাদিন কত বৃষ্টি হলো, বিকট শব্দে বজ্রপাত হলো, পুরোটা সময় একা থাকতে হয়েছে। না, সে ভয় পায় না, কিন্তু একা একটা বাড়িতে থাকতে কি ভালো লাগে? মনের ভেতর কত কথা ঘুরে বেড়ায়। একা থাকলেই পারিজার মৃত্যু আর হেমলতার মৃত্যু তাকে পোড়ায়। ভাই বোনদের খুব মনে পড়ে। পারিজার খুনিকে খুঁজে না পাওয়ার আক্ষেপ হৃদয়ে তোলপাড় বয়ে যায়। পদজা দীর্ঘশ্বাস ছাড়ে। আজ আসুক, আসুক শুধু। কিছুক্ষণের মধ্যে আমিরকে দেখা গেল। সে বাড়ির ভেতর ঢুকছে। পদজা স্যান্ডেল নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আমির আসতেই গুমোট মুখে স্যান্ডেল জোড়া এগিয়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। আমির বাসায় ফিরে প্রতিদিন গোসল করে অথবা গলা অবধি গা ভেজায়। ঠান্ডার দিন, এত রাতে ঠান্ডা পানি দিয়ে গা ধুলে সর্দি জ্বর হবে। পদজা গরম পানি বসালো। আমির জগ থেকে গ্লাসে পানি ঢেলে বলল, আজ খুব দেরি হয়ে গেল। পদজা কিছু বলল না। সে রুম থেকে গামছা, ফতুয়া আর পায়জামা নিয়ে রেখে আসলো গোসলখানায়। আমির পানি পান করতে করতে পদজার ভাবগতি দেখল। পদজা যে আজ খুব ক্ষেপে আছে বোঝা যাচ্ছে। কেন রেগে আছে বুঝতে পেরেও আমির নিষ্পাপ কণ্ঠে বলল, কি কিছু হয়েছে? মুখ গোমরা কেন? সে শার্ট খুলে চেয়ারের উপর রাখলো। পদজা শার্ট নিয়ে বলল, কি হবে? কিছুই হয়নি, শার্ট ভেজা। পদজা চোখ তুলে তাকালো। ভিজেছেন কেন? বিকেলের পর ভিজলে আপনার ঠান্ডা লেগে যায়, জানেন না? জ্বর হলো তো শুয়ে থাকবেন, সব জ্বালা আমার উপর দিয়ে যায়। গজগজ করতে করতে সে শার্ট নিয়ে বারান্দায় চলে যায়। আমির হাঁচি দেয়। অনেকক্ষণ ধরে হাঁচি দিচ্ছে, ইতিমধ্যে ঠান্ডা লেগে গেছে, মাথাটাও ব্যথা। আমির চেয়ারে বসলো। পদজা উৎকণ্ঠা নিয়ে এসে তার কপালে হাত রেখে অনুভব করলো তীব্র উষ্ণতা। সে রীতিমতো ধমকে উঠল, কোথায় গিয়েছিলেন? ভিজেছেন কেন? জ্বর বাঁধিয়ে বসেছেন। সন্ধ্যার দিকে বাড়িতেই ফিরছিলাম, ইমরানের বাবা মারা গেছে, জানাজায় গিয়েছিলাম। পদজার চেহারা থেকে অভিমান সরে গিয়ে জায়গা নিল বিষণ্ণতা। বিড়বিড় করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে মারা গেল? অসুখে। ক্যান্সার ছিল, কিছুক্ষণ আগে জানাজা হয়েছে। আমির গোসলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই পদজা বাধা দিল। গোসল করতে হবে না, জ্বর বাড়বে। আমি গরম পানি দিয়ে গা মুছে দিচ্ছি। জানাজা থেকে এসেছি, গোসল করতে হবে না। আমির রান্নাঘরে গিয়ে গরম পানির পাতিল ধরলে পদজা বলল, আমি নিয়ে দিচ্ছি, গায়ে পড়বে, আমি নিচ্ছি। সে গরম পানি নিয়ে গোসলখানায় চলে যায়। পদজা দ্রুত হাতে টেবিলে খাবার সাজায়, হারিকেনের আলো বাড়িয়ে দেয়। আমির গোসল সেরে টেবিলের পাশে দাঁড়াতেই পদজা ঘুরে দাঁড়ায়। দুজন মুখোমুখি হয়। আমির পদজার কোমর এক হাতে জড়িয়ে ধরে কাছে টেনে বলল, আমার লক্ষ্য আর গন্তব্য দুটোই তুমি। যেখানে যাই তোমার কাছেই ফিরে আসবো। পদজা ছোটার চেষ্টা করে বলল, বুঝেছি, ছাড়ুন। রান্নাঘরে শব্দ হতেই ওরা দুজন সেদিকে যায়। একটা বিড়াল ঢুকেছে। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই পদজা বলল, বৃষ্টিতে ভিজছিল তাই ঘরে এনেছি। আবার একেবারে রেখে দিও না যেন। রেখে দিলে কি হবে? কুকুর বিড়াল আমার পছন্দ নয়, তবুও রাখবে? পদজা কিছু বলল না। আমিরের পছন্দ নয় বলে ও কখনো কোনো পশু পালার কথা ভাবেনি। দুজন একসঙ্গে খেতে বসলো। আমির বলল, তুমি চাইলে আমরা আগামীকাল ফিরবো পদ্মনীরে। পদজা ঠোঁট কামড়ে কিছু ভাবলো, বলল, আর 2 দিন থেকে যাই, বাড়ির মায়া পড়ে গেছি। আমির না করলো না। রাতে গা কাঁপিয়ে জ্বর এলো তার। পদজা সারা রাত জেগে জলপট্টি দেয়, সেবা করে। শেষ রাতে আমির ফিসফিস করে বলল, যদি আমি আগে মারা যাই, আমার আত্মা থেকে যাবে, তোমাকে রেখে কোথাও যাবে না। জ্বরের ঘরে মানুষ কত কি বলে, তবু পদজার বুকে কাঁপন ধরে যায়। তার আগে আমিরের মৃত্যু হবে সে ভাবতেই পারে না। বুকের ব্যথা তীব্র আকারে বেড়ে যায়। সে আমিরের উষ্ণ ঠোঁটে চুমু খেয়ে বলল, আমার আগে আপনি কোথাও যাবেন না।
সকালের দিকে আমিরের জ্বর কিছুটা কমে। বারান্দায় বসে সকালের চা পান করছিল আর পাখির ডাক শুনছিল। ভোরের সূর্যোদয় দেখেই পদজা রান্নাঘরে ঢুকেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সুরজ বাজার সদাই করে দিয়ে যায়। সেই সাথে বিনয়ের সাথে বলে, ভুবনটা হঠাৎ চলে যাবে ভাবিনি, আপনাদের বিপদে ফেললো, তাই আমি বাজার করে নিয়ে আসলাম। পদজা সুরজকে অপেক্ষা করে খেয়ে যেতে বলে। খাওয়ার লোভ হলেও আমিরের ভয়ে সে চলে যায়। চায়ের কাপটা নিয়ে যাও, আমিরের গলা। পদজা কাপ নিতে যাবে তখনই দরজায় শব্দ হলো। এই সময় কি আসলো? পদজাকে থামিয়ে আমির এগিয়ে গেল। দরজা খুলে আমির অবাক হয়ে যায়। মজিদ আর আলমগীর দাঁড়িয়ে আছে। পদজা মজিদকে দেখে দ্রুত মাথায় ঘোমটা টানলো। স্বামী স্ত্রী একসঙ্গে মজিদের পা ছুঁয়ে সালাম করে। পদজা বলল, কেমন আছেন আব্বা? মজিদ ভেতরে প্রবেশ করতে করতে গম্ভীর সুরে বললেন, ভালো, তাহলে এখানেই থাকছো তোমরা? আমির বলল, জি আব্বা। মজিদ আমিরকে পর্যবেক্ষণ করে বললেন, তোমাকে অমন লাগছে কেন? অসুস্থ? পদজা, ওর কি হয়েছে? জ্বর বাঁধিয়েছে আব্বা, বৃষ্টির মধ্যে গতকাল জানাজায় গিয়েছিলেন। ডাক্তারের কাছে গিয়েছো? এখনের বৃষ্টি তো ভালো না, জ্বর সারে না সহজে। আমির নম্র কণ্ঠে বলল, থাক আব্বা, আপনি বসুন। পদজা, রান্না বসাও। বাজার থেকে কিছু আনতে হবে? না না, সব আছে। মজিদ বাধা দিলেন, এত তাড়াহুড়ো করো না, নাও মিষ্টিটা নাও, আমরা চলে যাব। পদজা আঁতকে উঠল, সে কি, ছেলের কাছে এসেছেন, চলে যাবেন কেন? ঢাকা আমার কাজ আছে, তোমাদের কথা শুনেছি তাই দেখে গেলাম। না না আব্বা, এটা ঠিক না, এমন করছেন যেন পরের বাড়িতে এসেছেন। ছেলের বাড়িতে বাবা কখনো না খেয়ে যায়? তোমরাই তো এখন বিপদে আছো। পদজার জেদ, না আব্বা, আপনি থেকে যাবেন। সেটা তো অসম্ভব। আমি কি? পদজা এগিয়ে আসলো, অনুরোধ করে বলল, দয়া করে 2 দিন থেকে যান না, আমার মা বাবা কেউই তো নেই, কাকে এনে রাখবো কাছে? মজিদ নিরুপায় হয়ে বললেন, এত করে যখন বলছো না থাকি কি করে? পদজার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। আম্মাকেও নিয়ে আসতেন, দুজন কিছুদিন আমার কাছে থাকতেন। তোমার শাশুড়ি এত দূর আসার সাহস পায় না। পর্ব 28। মজিদ, আমির, আলমগীর গোল হয়ে ছাদে বসে আছে। রোদ নেই, বৃষ্টিও নেই, চমৎকার পরিবেশ। মজিদ বললেন, ইয়াকি সাফির চুক্তি বাতিল করা ঠিক হয়েছে? মজিদের আগমনে আমির বিরক্ত বোধ করছে, তা তার চেহারায় ফুটে উঠেছে। সে বলল, অকারণে কিছু করেনি। মজিদ বললেন, কারণটাই জানতে চাই। তার কাজের জন্য তার কাছেই কৈফিয়ত। কিন্তু আমির রাগল না। সে যদি শহরের রাজা হয়, মজিদ গ্রামের রাজা। নারী সংগ্রহের 80% কাজ মজিদের নিয়ন্ত্রণে হয়। তিনি এতটাই ক্ষমতাধর, চাইলে আনন্দপুর থেকে বেরিয়ে পুরো নেত্রকোনা জেলার প্রধান হতে পারেন। নির্দিষ্ট স্থান ছাড়াও তার ক্ষমতা নেত্রকোনার সর্বত্র জুড়ে। মজিদকে ছাড়া আমির কিছু না, আমিরকে ছাড়া মজিদ কিছু না। বাপ বেটা দুজন দুজনের পরিপূরক। একজনের ধ্বংস হলে রাজত্বের অর্ধে খসে যাবে। মজিদ আবার বললেন, আমি শুনেছি কুতুবুদ্দিন মারা গেছে। চুক্তি বাতিল না করে কি এই পরিকল্পনা করা যেত না? তুমি কিভাবে কি করেছো? কি ভেবে করেছো? আমির ছাদের দরজার দিকে তাকিয়ে পদজার উপস্থিতি দেখল। বলল, তাহলে পুরো ঘটনা বলতে হবে। আমি চুক্তি বাতিল করার উদ্দেশ্যে কুতুবুদ্দিনের বাড়িতে যাইনি। গিয়েছিলাম 2টো কারণে। প্রথমত, বোঝার জন্যে কে কে আমার আর পদজা সম্পর্কে জানে, কিন্তু ওখানে থাকা নেতাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে ওরা কিছু জানে না। দ্বিতীয় কারণ, বাড়ির ভেতর কে কে থাকে দেখতে চেয়েছিলাম। আমার বাড়ির ভেতরের খবর প্রয়োজন ছিল। হামজা কোথায় আছে জানা দরকার ছিল। বাকিটা ভাগ্যের জন্য হয়েছে। যখন ওরা আমাকে নিয়ে ভেতরে যায়, একটা মেয়েকে দেখি। মেয়েটার চেহারা উল্লার মতো। সন্দেহ হয় ও হয়তো উল্লার মেয়ে। উল্লাকে আমি চিনি। উল্লার মাধ্যমে চাইলেই মেয়েটাকে বের করে আনা যাবে। জানা যাবে ভেতরকার কথা। রফিক আর ওর রক্ষিতা ময়নার দারোয়ানের কথা বুঝতে পারি। রফিক পরদিন কোথায় যাবে, পরদিন সকালে ওর বাড়ির সামনে অপেক্ষা করতে থাকি। যখনও বের হয় পিছু ধরি, পথে ব্রেক নষ্ট করে দিই। যদি ব্রেক নষ্ট করতে না পারতাম তাহলে ওর সাথে ময়নার বাড়িতেই যেতাম, ওখানে ওকে খুন করতাম। কিন্তু পথেই ও মারা গেছে। আর কুতুবুদ্দিনের ঘটনা বোধহয় জানেন। এখন আমি যদি সেদিন ওই বাড়ি থেকে এমনি এমনি বেরিয়ে যেতাম, ওরা সর্বক্ষণ সতর্ক থাকতো। চুক্তি বাতিল করেছি বলেই ওরা ভেবে নিয়েছে আমি দুর্বল হয়ে গেছি, হেরে গেছি। এটা জয়ী হবার একটা গুটি ছিল মাত্র। তাই বলে এত বড় ত্যাগ? চাইলে অন্য পরিকল্পনা করা যেত। বছর শেষে নির্বাচন, কত টাকা প্রয়োজন? দলের লোকেরাও এখন বেশি টাকা চায়। এটা একদম ঠিক হয়নি। আমিরের পদক্ষেপে মজিদ অসন্তুষ্ট। আমিরের তাতে যায় আসে না। পদজা কিছু জানার আগে সব শেষ হয়েছে, এতেই সে খুশি। কিন্তু কেন যেন সেই খুশিটা পরিস্ফুট হচ্ছে না। সে দায়সারাভাবে বলল, 3টে অর্ডার আছে, 2টো 4 মাসে দিতে হবে, আর একটার জন্য 5 মাস হাতে। টাকা দিয়েছে? অর্ধেক নিয়ে যাবেন। আলমগীর মনে করিয়ে দিল, কুয়েতের নসুর হান্নান ভাই সব টাকা অ্যাডভান্স করেছে। ওই টাকা আমার দরকার আছে, কক্সবাজারে বাংলো করব। এই ছিল আজকের পদ্মমীর উপন্যাসের 27 ও 28তম অধ্যায়। আজকের এই পর্ব যেন এক দ্বার প্রান্ত, যেখানে দাঁড়িয়ে আমরা অনুভব করতে পারছি শেষের আগমনী সুর।
যদি আজকের পর্ব তোমার মনে দাগ কাটে, লাইক দাও, তোমার মনের কথা কমেন্টে জানাও, শেয়ার করো যেন এই অনুভূতি আরও ছড়িয়ে যায়। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো, কারণ শেষের পথ চলা তুমি মিস করতে চাইবে না নিশ্চয়ই। তোমার প্রতিটি প্রতিক্রিয়া এই গল্পের শক্তি। তুমি আছো বলেই এই যাত্রা এতটা বিশেষ। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।